সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বরাবরের মতো কিছু না কিছু বিষয় আমরা আলোচনা করার জন্য হাজির হয়ে থাকি। আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার ভাবনা ইউটিউব চ্যানেলে। আজকে আমার ভাবনা স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এস এম নওশের। ডক্টর এস এম নওশের দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সেই সাথে সাথে উনি মানসিক স্বাস্থ্য এবং সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বিভিন্ন মিডিয়াতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসার জন্য আমাদের সম্মানিত অতিথিকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা ভিন্নধর্মী একটা বিষয় নিয়ে আপনাকে নিয়ে আপনি আলোচনা করবেন আশা করছি আমাদের সম্মানিত অতিথিদের জন্য। ইম্পোস্টার সিনড্রোম বলতে একটা বিষয়, আসলে অনেকেই হয়তোবা আমরা ভাবি চিন্তা করি যে একটা কিছু পেয়ে গিয়েছি, হয়তোবা চাকরি হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিন্তু পাওয়ার পরে একটা আমাদের কাছে চিন্তা আসে যে এটা হয়তো আমার উপযুক্ত না, এরকম কিছু একটা মানুষে ভাবে। কিন্তু আপনি যদি সহজ কথা আমাদের দর্শকদের জন্য বলতেন আসলে ইম্পোস্টার সিনড্রোম বিষয়টা কী? খুব চমৎকার একটা সময়োপযোগী মানে একটা বিষয় আপনি তুলে এনেছেন। ইম্পোস্টার সিনড্রোম সেটা আসলে এক ধরনের মানসিক একটা সমস্যা, যদিও এটা DSM-5 যেটা আছে সেটার মধ্যে সেটা ইনক্লুড করা নাই। এটা হচ্ছে কি মানে এটা মানে একটা মানুষ যখন মানে সাফল্যের চূড়ায় থাকে বা সফল হলেও তিনি নিজেকে তার সাফল্যটাকে তিনি মানে মনে করেন যে এটা আসলে তার প্রাপ্য নয়। এই সাফল্যটা যে উনি মনে করেন যে এটা উনি যোগ্য নন। উনি মনে করেন যে এটা হয়তো এমনি পেয়ে গেছেন, অথবা ভাগ্যের জোরে পেয়েছেন, অথবা কেউ সহযোগিতা করেছে সেজন্য উনি পেয়েছেন। তো সেটাকে উনি যে এটা ডিজার্ভ করেন, মানে এই সাফল্যটা যে উনি ডিজার্ভ করেন সেটা উনি আসলে ভাবতে পারেন না। এটি হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। আচ্ছা, এটা এই ইম্পোস্টার সিনড্রোম আপনি বলছেন যে সে একটা কিছু পেয়ে গেল বা একটা কাজে সফলতা অর্জন করার পর সে ভাবছে যে এটা আমার হয়তো উপযুক্ত ছিল না, আমি পেয়ে গেছি। আচ্ছা, এটা যদি আমাদের চিরাচরিত সমাজের এমন একটা এক্সাম্পল দিয়ে যদি বলতেন তাহলে হয়তো বা খুব সহজ হতো, চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয় একটা। ধন্যবাদ। আসলে এটা একটা ছোট্ট একটা উদাহরণ দেয়। যেমন ধরা যাক যে আব্দুর রহিম, হ্যাঁ, উনি মাস্টার্স পাস করে উনি একটা ব্যাংকে উনি চাকরি পেয়ে গেছেন। তো উনি যখন চাকরিটা পেয়েছেন তখন উনি ভাবছেন যে এটা মানে ওনার যোগ্যতার কারণে উনি পাননি, হয়তো ভাগ্য ছিল, পরীক্ষা প্রশ্নগুলো সহজ ছিল, এই জন্য উনি পেয়েছেন। কিন্তু যখন প্রমোশনের সময় আসে তখন উনি মনে করেন যে না, আমি এই কাজের যোগ্য না, আমি এখানে মানুষ আমার এটা অযোগ্যতাটা ধরে ফেলবে। তখন আমি দেখা যায় যে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে চান না। মানে এরকম একটা সিচুয়েশন হয় আর কি, যাদের এই সমস্যাটা যারা ভোগেন তারা। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অনেক দর্শক যারা এই বিষয়ে আগে জানতেন না, তারা অন্য একটা বিষয় জানে, এটা সিমিলার একটা বিষয়, লো এস্টিম যেটাকে বলা হয়, যেটা এই বিষয়টার সাথে এটার পার্থক্যটা কি যদি বলতেন? এটা আত্মবিশ্বাসের অভাব। খুবই চমৎকার। লো সেলফ এস্টিম মানে হচ্ছে আত্মবিশ্বাসহীনতা। আচ্ছা, হ্যাঁ, উনি আমি পারবো না, ওনাকে যে কোনো কাজ দিলে ওনার কাছে মনে হবে যে এটা আমি পারবো না বা এটা আমি কাজের উপযুক্ত না। আচ্ছা, আর এই যে ইম্পোস্টার সিনড্রোম সেটা হচ্ছে কাজটা উনি পারার পরেও উনি মনে করেন যে উনি এই কাজটা মানে ওনার নিজের যোগ্যতা উনি করেননি, হয়তো ভাগ্য ওনাকে সহযোগিতা করেছে বা কেউ ওনাকে সহযোগিতা করেছে, এই কারণে উনি পেরেছেন। এই জন্য উনি এক ধরনের মানে এটার জন্য এক ধরনের হীনমন্যতায় ভোগেন। এবং পরবর্তীতে হচ্ছে বড় কাজে যখন ওনাকে অফার করা হয়, বড় দায়িত্ব যখন ওনাকে দেওয়ার জন্য অফার করা, উনি দেখা যায় সেই দায়িত্বটা উনি এড়িয়ে চলতে চান। মনে করেন যে আমি যদি এবার ব্যর্থ হয়ে যাই, মানে এই ভয়টা তার মধ্যে সবসময় কাজ করে। আচ্ছা, তার মানে কি আমরা যদি দর্শকদের সুবিধার্থে বিষয়টা এইভাবে উপস্থাপন করি যে লো এস্টিম যেটা বলে আত্মবিশ্বাসের অভাব, যেটা আর কি, যেটা আমি নিজের সম্বন্ধে একদমই মানে নেতিবাচক ধারণা যে আমার এই শক্তিটা আছে, তারপরে আমি প্রয়োগ করার চেষ্টা করছি, এর আগে আমি ধরে নিয়েছি আমি পারবো না। এটা হলো লো এস্টিম, আত্মবিশ্বাসের অভাব যেটাকে আমি বলছি। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো ইম্পোস্টার সিনড্রোম। সেটা হলো যে আমি পেয়ে গেছি, পাওয়ার পরে আমি চিন্তা করছি যে এটা কোথাও আমার ভাগ্যক্রমে পেয়ে গেছি, হয়তো বা কোনোভাবে পেয়ে গেছি, অথবা কোথাও কেউ না কেউ আমাকে হেল্প করছে, এরকম মনে হচ্ছে। এর পরবর্তীতে কোনো একটা ভালো কাজেই আমার আগ্রহ প্রকাশ পাবে না যে আমি এটা তো পারবই না, এটা তো পেয়ে গেছি, বড় দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, এই যে বিষয়গুলো যদি কোনো কারো মনে থাকে, তো এটার কারণটা কি হতে পারে?
এটার কারণ আসলে অনেক রকমের হতে পারে। এটা সবচেয়ে বেশি কারণটা যেটা দেখা যায় ছোটবেলা, আচ্ছা আচ্ছা তার মানে গ্রোয়িং আপটা কিভাবে হয়েছে সেটার উপর আচ্ছা, নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার বাবা মায়েরা ওভার এক্সপেকটেশন করে। হয়তো দেখা গেল যে একটা ছেলে সে বাবাকে এসে বললো যে বাবা দেখো আমি অঙ্কে 80 পেয়েছি, আচ্ছা তো বাবা তখন তাকে একটা থাপ্পড় দিল, আচ্ছা, তোর বড় ভাই তো অঙ্কে 95 পেয়েছে, তুই 80 পেয়ে এত লাফাচ্ছিস কেন? তখন ছেলেটা ধরে নেয় যে 80 পাওয়াটা বোধ হয় তার একটা ক্রেডিট না, তার আরো বেটার কিছু করতে হবে, সেটা তার মধ্যে গেঁথে যায়। তো এরকম ভাবে যখন একটা বাচ্চা বড় হতে থাকে তখন সে আসলে তার সাকসেসকে মানতে পারে না। সে তখন মনে করে যে এটা তোমার এমনি এমনি সে পেয়ে গেছে, সে আরো বড় কিছু করার মতো সে হলে হতো, বা সে এটাতে স্যাটিসফাইড হতে হয়, মানে নিজের উপরে সে একটা বড় ধরনের একটা টার্গেট চাপিয়ে দেয়। আচ্ছা যেটা আচ্ছা। আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের এই যে ইম্পোস্টার সিনড্রোম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলো কি আমরা মানে স্পেসিফাই করতে পারি কিনা, কোন কোন বিষয়ের ক্ষেত্রে বা কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে এটা বেশি হতে পারে, এরকম কোনো? না, এটা স্পেসিফাই করা যাবে না, তবে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং যদি করা হয় আর কি, আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে তার সাথে কোশ্চেন করে, তাকে সাথে আচ্ছা। প্রশ্ন করে করে সেটা ইয়ে করা যেতে পারে আর কি, সেটা বের করা যেতে পারে যে এটা ইম্পোস্টার সিনড্রোম আছে কিনা, এবং সেই ক্ষেত্রে তার জন্য কিছু থেরাপিউটিক কিছু টুলস আছে, সেগুলো অ্যাপ্লাই করে তাকে সেখান থেকে বের সিবিটি করে আনা যায়। তার ভিতর থেকে ফাইন্ড আউট করা যে জি, কেন জি, সেটা জি, ভাবছেন। CBT, হ্যাঁ, জি। হ্যাঁ, এটা তাহলে আপনার কথার মাধ্যমে একটা জিনিস ফুটে উঠলো, সেটা হলো সোশ্যালাইজেশনের একটা অনেক বড় একটা প্রভাব, যে সামাজিকরণ। আমাদের ছোট্ট শিশুরা যখন বেড়ে উঠছে তখন তার পরিবার, তার পাশের মানুষগুলো কিভাবে তাকে মূল্যায়ন করছে, তার কাজটা, সেখান থেকেও কিন্তু ইম্পোস্টার সিনড্রোম কিন্তু বড় হওয়ার পরে তার ভিতরে এফেক্ট পড়তে পারে। সেটাই তো মনে হচ্ছে জি, আমাদের। জি। আচ্ছা আচ্ছা, এটা আমরা যদি চিন্তা করি, আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, একজন চিকিৎসক হওয়ার সাথে সাথেও আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তো আমরা যদি এই বিষয়টাকে চিন্তা করি যে মস্তিষ্ক বা মনোবিজ্ঞানের সাথে এই বিষয়টা কোনো রিলেটেড বা কোনো কিছু আছে কিনা, বা আমরা চিন্তা করতে পারি কিনা? এটা অবশ্যই মনোবিজ্ঞানের সাথে রিলেটেড, কিন্তু আচ্ছা। এটাকে মানসিক সমস্যা আসলে বলা বলা যাবে না বলা মেন্টাল ডিসঅর্ডার বলা যাবে না। না, এটা কোনো ডিসঅর্ডার না আর কি। আচ্ছা 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 এটা আসলে এক ধরনের মানে কি বলা যায়, মানে মনোজাগতিক সমস্যা বলা যেতে পারে আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাভাবিক প্রক্রিয়ার মাঝেই বেড়ে ওঠে, তার মাঝে একটা প্রবলেম আর কি তার মাঝে থেকে যায়, সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এটার কারণে একজন ব্যক্তি জীবন, তার পরিবার জীবনে কি কি ধরনের প্রভাব পড়তে পারে? ব্যক্তি জীবনে তো অবশ্যই প্রভাব পড়ে। সে সাফল্য মধ্যে থেকেও সে নিজেকে হীনমন্যতায় ভুগতে পারে, অন্যের সাথে তুলনা করবে যে মুখে তো এর চেয়ে আরো ভালো করেছে, আমি তো এইটুক করেছি। যেমন ধরেন একজন মনে করেন যে বা কোনো একটা চাকরিজীবী, তিনি হয়তো মানে প্রমোশন পেলেন, বা প্রমোশন পাওয়ার কথা মনে হলো যে প্রমোশনটা তার জন্য ডিজার্ভ করে না। আবার এটা মনে হতে পারে যে তার বন্ধু বা তার কোনো আত্মীয় সে তো এর চেয়ে আরো বড় পজিশনে আছে, তারই প্রমোশন, তো এটার মানে তার নিজের কাছে এটার মধ্যে কোনো মানে এটাকে মধ্যে সে এটা কোনো গুরুত্ব রাখে না আর কি, মানে এরকমটা সে মনে করতে পারে। আর যারা আছে যে মনে করেন যে সে মানুষের সাথে মানে মিশতে পারবে না, হ্যাঁ, তার নিজের ভিতরে সে মধ্যে একটা কমপ্লেক্সের মধ্যে ভুগতে থাকে, যে তার মানে বলে সে মনে করতে থাকে যে তার মানে তার ব্যর্থতা বা তার এটা মানে আসল যে মানে অপারগতা বা এই যে এটা কেউ বুঝে ফেলবে এক সময়, এবং এটার জন্য সে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে আর কি, এবং এই কারণেই সে দেখা যায় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। আচ্ছা, এটা তবে একটা বিষয় আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি দীর্ঘদিন ধরে, তো এখানে একটা বিষয় আছে যে আমরা অনেক সময় আমরা যদি ইসলামিক মূল্যবোধের আলোকেও চিন্তা করি, সেখানেও কিন্তু একটা বিষয় আছে, আমি কি পেয়েছি সেটাতে সন্তুষ্ট আছে কিনা। আমিও একদিন আপনার সাথে আমাদের ক্যামেরার বাইরে অন্য আরেকদিন আলোচনা প্রেক্ষিতে বলছিলাম যে আমি যে চাকরিটা করি সেই চাকরিতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তো ওইটার মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পান কিনা। আমি সেদিন বলার পরে চমৎকার উদাহরণ আপনি বলেছেন। আপনি যে চাকরি করছেন, হ্যাঁ, আপনি যে এটা আল্লাহ শুকরিয়া আদায়, হয়তো দেখা যাচ্ছে যে আপনারই মতো পোস্টে আরেকজন হয়তো সেটা উনি মানে ওই সেরকমভাবে চিন্তা করতে পারছেন না। তিনি হয়তো মনে করতেন যে এই চাকরিটা হয়তো এমনি উনি পেয়ে গেছেন, বা এটাতে উনি শুকরিয়া আদায় করতে পারেন, স্যাটিসফাইড থাকতে পারছেন না। তিনি এটা মনে করতে পারেন যে তার অন্য কোনো আত্মীয় এর চেয়ে তো বড় পজিশনে চলে গেছে, উনি এখনো এই পজিশনে পড়ে আছেন, সেই কারণে এটা নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এটা কি কখনো অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলির সাথে রিলেটেড হতে পারে কিনা কোনো এক সময়? এটা হতে পারে যদি এই যে ইম্পোস্টার সিনড্রোমটা তার মধ্যে যদি বেশি থাকে, আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো তার মধ্যে চলে আসবে আর কি। সে তখন একাকিত্ব হয়ে তখন ভাববে যে সে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, ওভার থিঙ্কিং করবে, সে জনবিচ্ছিন্ন থাকবে, সে আসলে কারোর সাথে সহজে মিশতে পারবে না, সোশ্যালাইজেশনের কথা যেটা আপনি বলেন, সে একটা অসামাজিক হয়ে যাবে,
মানে দেখা যায় বড় কোনো গ্যাদারিংয়ে সে যেতে চাইবে না, বা গ্যাদারিংয়ে যে গেলেও সে সহজে কারোর সাথে মিশতে পারবে না, সে এক জায়গায় গুটিয়ে থাকবে। আচ্ছা, তো এক সময় এটা মানসিক সমস্যা না, আমরা ধরলাম ইম্পোস্টার সিনড্রোম, কিন্তু যখন সেটা ওভার হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে মানসিক সমস্যায় রূপ নিতে পারে, অন্য রূপান্তর, অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, আসতে যাচ্ছে তখন তার কাছে একটু খারাপ লাগছে, এরকম কিছু অ্যাড হতে পারে কিনা, ভাবতে পারে কিনা? এটা এরকম হতে পারে কি, মানে সে হয়তো মনে করতে পারে যে মানে সে এখন যে কাপড় চোপড় পরে আছে, হয়তো তাদের ওখানে যখন যাবে সে মনে করতে হচ্ছে বেটার যে পরে আছে, ওই লোকটা হচ্ছে আরো ভালো কাপড় চোপড় পরে আসছে, আমার কাপড় চোপড় তো একদম কেমন কেমন যেন, লোকে আমাকে কি বলবে, এই ধরনের একটা অন্যরকম একটা মনোভাব আসতে পারে। কেন বললাম এটা, আমার একটা এক্সাম্পল দেয়, আমার একটা পেশেন্ট আছে কিশোরগঞ্জের। আচ্ছা, এটা খুব বেশি একটা বড় না, 17-18 বছর বয়স, মেল পেশেন্ট আর কি। তো আমি দেখলাম তার বাবা মা আমাকে বলছে, অনলাইনে আমি সেশন নিয়েছি, যে আমার বেবিটা এরকম, কিন্তু বিয়ে হলেও সে বিয়েতে যেতে চায় না। কেন যেতে চায় না? তা একটাই কারণ, যে এখানে অনেক মানুষ, ঘাম শরীরের সাথে মিশবে, এই করবে সেই করবে। তো এটা একাকিত্বটা কখন আসলো, সে একা একা থাকতো অনেকদিন, এখন এত মানুষের কাছে গেলে তার কাছে এটা মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমরা আসলে মানসিক ওই জিনিসটা আমি একটু বলে দেব, এটা এমন হতে পারে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, সেটা ডায়াগনোসিস করা লাগবে, সেটা একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়ে সেটা ডায়াগনোসিস করিয়ে তারপরে সেটা ট্রিটমেন্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। আচ্ছা, এই বিষয়ের সাথে কোনো আমাদের প্রচলিত কোনো ভুল ধারণা বা মিথ্যা তথ্য বা মিথ্যা সত্য এরকম কিছু থাকতে পারে কিনা, আমরা কিছু বলতে পারি কিনা, যে আমরা কি অনর্থক একজন মানুষকে বলে ফেলবো যে ইম্পোস্টার সিনড্রোম আছে বা এটা আছে, মানে এরকম কোনো কিছু বলার কিছু আছে? আসলে জেনারেলাইজ ভাবে বলা ঠিক না, বলা ঠিক না, আচ্ছা, এখন আপনি যদি এইটা থেকে, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে মানুষের সচেতনতামূলক কাজ করে আসছি, আমরা একটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রেক্ষিতে আপনি আমার বাবলা ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য এই ভিডিও থেকে লাস্টে কি একটা শিক্ষণীয় হতে পারে, যেটা আমরা সচেতনতার মাধ্যমে এটা আমরা দূরে থাকতে পারি, আর কারো যদি থেকে থাকে সে যেন এটা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করে, এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের। ধন্যবাদ। আসলে ইম্পোস্টার সিনড্রোম আসলে এটা কোনো মানসিক রোগ নয়, এটা আসলে একটা মানসিক একটা মানে জটিলতা বলা যায়, মানে একটা মেন্টাল কমপ্লেক্স বলা যায় আর কি। এটা থেকে যে কেউ কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারে, উনি যদি মানে দক্ষ কোনো মানসিক কাউন্সিলরের কাছে যান, তার সাথে যদি উনি খোলামেলাভাবে কথা বলেন, তার মনের পুরো ভাবটা যদি প্রকাশ পান, তখন সেখান থেকে মানসিক যিনি বিশেষজ্ঞ আছেন বা মানসিক মনোচিকিৎসক যিনি আছেন সেটা বুঝতে পারবেন, এবং তার জন্য একটা থেরাপি প্ল্যান উনি তৈরি করে দেবেন, যেটা সিবিটি বা বলে, যেটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বা এছাড়া আরও কিছু থেরাপি আছে, সেগুলো তার উপরে অ্যাপ্লাই করে সেটার থেকে তাকে খুব সহজেই বের করে নিয়ে আসা যাবে, এবং এটার জন্য বসে থাকা যাবে না। এরকম সমস্যা যদি কারো থেকে থাকে, দীর্ঘদিন থেকে থাকলে, এটা কিন্তু তার মানে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং চাকুরি জীবনের জন্য কিন্তু এটা একটা বড় একটা অন্তরায় হয়ে দাঁড়াবে, এবং দেখা যাবে যে অনেক বড় বড় সুযোগ সে মিস করে যাবে তার এই মেন্টাল কমপ্লেক্সের কারণে। তো এটা থেকে বেরোয় আসতে গেলে অবশ্যই আপনি একজন ভালো মনোচিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকে আমাদের অতিথি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার শেষে আমরা কয়েকটা বিষয় ফাইন্ড আউট করতে পারি, যেটি আমাদের সাধারণ দর্শক বা আমরা যারা আছি তাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে এই প্রবলেমটা আপনি হয়তো ভাবছেন নিজে নিজে, ভেবে আপনি ওরিড হওয়ার কোনো কিছু নেই। আপনি চিন্তা করুন, ভাবুন, আজকে আমাদের দর্শক যে বিষয়গুলি তুলে ধরেছেন সেগুলি আপনার সাথে মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে ওরিড না হয়ে আপনি একটু সাহস সঞ্চয় করুন। সাহস সঞ্চয় এই অর্থে বলছি, আমরা আসলে মানসিক সমস্যাগুলোকে আমরা কখনোই বলতে চাই না, প্রকাশ করতে চাই না। এই জন্য আমি সাহসের কথা বলছি। আপনি যদি চান, একজন সাইকোলজিস্টের কাছে খুঁজে পাচ্ছেন না, হয়তোবা তার পেমেন্টের একটা বিশাল বড় ব্যাপার আছে, এই সে অনেক কিছু থাকতে পারে, অথবা সাইকিয়াট্রিক ডক্টরের অনেক বড় ব্যাপার আছে, সেটা হতে পারে। আপনারা হয়তো সাইকোসোশ্যাল কাউন্সিলরেরও কিন্তু একজন শরণাপন্ন হতে পারেন। উনিও আপনার কাছে কথা বলে জানতে পারবেন যে আসলে আপনার এই সিনড্রোমটা আছে কিনা। যদি তাকে, উনি বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে একজন সাইকোলজিস্ট তো করবেনই, অথবা সাইকোসোশ্যাল কাউন্সিলরও কিন্তু আপনার বিভিন্ন বিষয় দেখে, অর্থাৎ আপনার ভিতরে যে এই সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা আপনি সমস্যা মনে করছেন, কিন্তু আসলে তো সমস্যা না। উনি বিভিন্ন লজিক আপনার কাছে উপস্থাপন করবে, সেই লজিকগুলো যখন আপনার ভিতরে হৃদয়গ্রাহী হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, না সত্যি আমি তো সেটার জন্য সত্যিকারের উপযুক্ত, এতদিন যা ভাবছিলাম
সেটা আসলে ঠিক নয়। তো যাই হোক সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটা শেষ করতে হবে। এতক্ষণ আমাদের সামনে আলোচক যিনি ছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভাবনা স্টুডিও থেকে, এবং এমনই কোনো ভিডিও পেতে আমার ভাবনা ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম।